বর্গ ও ঘন। আচ্ছা, বর্গ ঘন শুরু করার সময় আমরা ডাইরেক্ট আগে প্রথমে বর্গটা করে নিচ্ছি, তারপরে ঘনটা করব। দেখো আমাদের ডিজিট হচ্ছে কটা? 0 1 2 3 4 5 6 7 8 এবং 9। এই হলো আমাদের 10টা ডিজিট। এই ডিজিটগুলো দিয়ে আমরা অঙ্ক বা সংখ্যা বা নাম্বার তৈরি করি। বর্গের ক্ষেত্রে কি কেস হয় দেখি। 0 স্কয়ার মানে 0, 1 স্কয়ার মানে 1, 2 স্কয়ার মানে 4, 3 স্কয়ার মানে 9, 4 স্কয়ার মানে 16, 5 স্কয়ার মানে 25, 6 স্কয়ার মানে 36, 7 স্কয়ার মানে 49, 8 স্কয়ার মানে 64, 9 স্কয়ার মানে 81। তাহলে এখান থেকে একটা বিষয় আমাদের পরিষ্কার যে লাস্টে যদি আমি 1 একক স্থানে যদি 1 পেতে চাই, একক স্থানে যদি 1 পেতে যাই, তাহলে কি কি থাকতে হবে? কাকে কাকে গুণ করলে লাস্টে 1 পাওয়া যায়? না, 1 কে আর 9 কে, এই দুজনকে গুণ করলে লাস্টে 1 পাওয়া যায়। আর 4 কাকে কাকে গুণ করলে পাওয়া যায়? না, তো 2 দুগুণে 4 এর 4 পাওয়া যায়, আর 8 8 64 লাস্টে 4 পাওয়া যায়। তাহলে দেখো একটা ছক করে দিচ্ছি। বর্গের একক অঙ্ক হচ্ছে আর বর্গমূলের একক অঙ্ক। কার কার বর্গমূল হলে 1 হয়? কার কার বর্গমূল করলে 1 হয়? দেখো 1 আর 9 এর বর্গের একক অঙ্ক। 1 আর 9 যদি তাদের বর্গ করি তাহলে কি কি আসবে? 1ই আসবে। আবার 4 আর 6 যদি নিই, তাদের যদি বর্গ করি তাহলে একক অঙ্ক কি আসবে? 6 আসবে। আর যদি 2 আর 8 নিই, 2 আর 8 তাহলে কি আসবে? 2 স্কয়ার ও 4, 8 স্কয়ার ও 4। আচ্ছা, 3 আর 7 যদি নিই তাহলে স্কয়ার করলে কি আসবে? না, তো লাস্টে 9 আসবে। আর কে পড়ে থাকলো? না, তো 5। 5 এর স্কয়ার করলে কি আসে? 5। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে একটা বিষয় দেখতে পাচ্ছ যে এখানে বর্গ যখন করেছি তখন কি 1 4 5 6 আর 9, আর একটা জিনিস আছে সেটা হচ্ছে একটা অঙ্ক আছে সেটা 0, 0 স্কয়ার করলে আমরা 0ই পাই। ঠিক আছে, 0 স্কয়ার করলে 0 পাই। তাহলে এখানে বাদ কে থাকলো? 1 থেকে 4 পর্যন্ত মানে 2 3 বাদ থাকলো, বা 4 5 6 আছে। নিচে দেখো বর্গ করলে কি কি পাচ্ছি না? পাচ্ছি না আমরা 2 3 আর 7 8। তাহলে প্রথম যেটা নোট সেটা লিখবে, কোন সংখ্যা শেষে 2 3 7 8 থাকলে সেই সংখ্যাটি পূর্ণবর্গ হবে না। পরেরটা যেটা লিখছি সেটা হচ্ছে কোন সংখ্যার শেষে বিজোড় সংখ্যা 0 থাকলে তাও পূর্ণবর্গ হবে না। বিজোড় সংখ্যক 0 থাকলেও সেটা পূর্ণবর্গ কোনোদিনই হবে না। যেমন দেখো 10 পূর্ণবর্গ? পূর্ণবর্গ নয়, একটা শূন্য আছে। কিন্তু 10 এর পর দুটো শূন্য দাও, দিয়ে বর্গমূল করো, 10 হবে। আবার যদি 2 এর পরে দুটো শূন্য দাও তাও কি পূর্ণবর্গ হবে না? দেখো আমি বলেছি যে 0 থাকলে হবে না, তার মানে কি 0 থাকলেই হবে? জোড় সংখ্যক 0 থাকলেই হবে তা না। 0 জোড় সংখ্যক 0 থাকলেও তার আগের সংখ্যাটাকে পূর্ণবর্গ হতে হবে। যেমন ধরো 4, 4 এর পর দুটো শূন্য দিলে এটা পূর্ণবর্গ হবে, এটা 20 হবে। কিন্তু আমি যদি 2 এর পর দুটো শূন্য দিই তাহলে কিন্তু পূর্ণবর্গ হবে না। আমি বলেছি কোন সংখ্যার লাস্টে বিজোড় সংখ্যক 0 থাকলে সেটা পূর্ণবর্গ হবে না। মানে এবার তুমি যদি মনে করো 4 এর পর 3টে শূন্য দেবো, 4 তো পূর্ণবর্গ, এই 3টে শূন্য দিলে এটা কিন্তু পূর্ণবর্গ হবে না। ঠিক আছে? অনেক সময় পরীক্ষায় এরকম কোশ্চেন থাকে, হয়তো অনেকগুলো পূর্ণবর্গ দিয়ে দিল। যেমন কদিন আগে একটা কোশ্চেন দেখছিলাম, সেখানে দেখলাম যে কোন সংখ্যা যত সংখ্যক, মানে বিরাট কোহলি দিয়ে একটা কোশ্চেন দিয়েছিল যে যত ইনিংস রান করেছে তাহলে মোট রান সংখ্যা কত। এরকম অঙ্কের ক্ষেত্রে আমরা একটা বিষয় করতে পারি, সেটা হচ্ছে আমরা লাস্ট ডিজিটটা দেখেই অঙ্কটা সলিউশন তাড়াতাড়ি করতে পারি। দেখো কোশ্চেন নম্বর 1টা প্রথমে করে নিই। 9 পূর্ণ 1 এর 2 এর বর্গ কত? দেখো 9 পূর্ণ 1 এর 2 মানে তুমি লিখতেই পারো 9 প্লাস 1 এর 2 তার স্কয়ার। তাহলে তুমি লিখতে পারো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে 9 স্কয়ার মানে 81 প্লাস 2 2 ক্যান্সেল প্লাস 9 প্লাস 1 এর 4। তাহলে এটা কত? 81 আর 9 90,
90 প্লাস 1/4 মানে 90 গুণ 1/4। এখানে তোমরা অনেকগুলো স্টেপ জাম্প করতে পারো, যেমন ধরো a প্লাস b এর হোল স্কয়ারের এই স্টেপটা জাম্প করতে পারো, তারপরে এই স্টেপটা জাম্প করতে পারো, দিয়ে ডাইরেক্ট তোমরা লিখতে পারো। 2 নম্বর কোশ্চেনটা দেখো, বলেছে 4টে 1 এর হোল স্কয়ার কত, এটা সমান কত। তাহলে প্রথম দেখো 11 স্কয়ার সমান কত, সবাই বলবে 121। কিন্তু প্যাটার্নটা ফলো করো একটু, যখন প্যাটার্নটা ফলো করবে দেখো দুটো এখানে কটা 1 ছিল, দুটো 1 ছিল, তাহলে 1 থেকে 2 এ গেলাম, দিয়ে 2 থেকে আবার কিসে এলাম, 1 এ এলাম। এবার যদি আমার 3টে 1 এর হোল স্কয়ার হয় তাহলে কি হবে, সিমিলারলি আমি কটা 1 আছে, তার মানে 3টে, তার মানে আমি কটা যাব, 1 2 3 এ যাব। তাহলে দেখো আমি 1 2 3 এ গেলাম, আবার 3 থেকে আমাকে 1 এ আসতে হবে, তাহলে 3 2 1। ক্লিয়ার হয়েছে। এবার 4টে যখন 1 থাকবে, 1 2 3 4, তার যখন স্কয়ার করব তখন 1 2 3 4 এ গেলাম, এবার 4 থেকে আবার আমি 3 2 1 এ, 4 থেকে আবার 1 এ আসবো, 4টে আমার পিকআপ পয়েন্ট, 4 এ যাব, দিয়ে আবার 1 এ আসবো। এইটা দেখে নাও, দেখো 1 এর যদি কিউব করো তাহলে কি হয়, একই হয়। 2 এর কিউব করলে কি হবে, 8 হবে লাস্টের অঙ্কটা। 1 এর কিউব করলে 1 হবে, 2 এর কিউব করলে 8 হবে, 3 এর কিউব করলে 27 হবে, কিন্তু শেষ অঙ্কটা কত, 7। তাহলে 3 এর কিউব যদি করি তাহলে কত হবে, 7 হবে। 4 এর কিউব করলে 64, মানে লাস্টে কত হবে, 4 হবে, তাহলে 4 এর কিউব করলে 4 হবে। 5 এর কিউব করলে কি হবে, 125, তাহলে কি হবে, 5 হবে, তাহলে 5 এর কিউব করলে 5 হবে। 6 এর কিউব করলে কত হবে, 216 হয়, তাহলে 6 এর কিউব করলে 6 হবে। 7 এর কিউব করলে 343 হয়, তাহলে 7 এর কিউব করলে 3 হবে। 8 এর কিউব করলে 512 হয়, তাহলে 8 এর কিউব করলে 2 হলো। আর লাস্ট একটা অঙ্ক আছে 9 এর কিউব, 9 এর কিউব করলে 729, তাহলে 9 এর কিউব করলে কি হবে, 9 হবে। তাহলে আমাদের যে বিষয়টা একবার বলার কথা সেটা হচ্ছে 1 এর কিউব করলে 1, 4 এর কিউব করলে 4, 5 এর কিউব করলে 5, 6 এর কিউব করলে 6, 9 এর কিউব করলে 9। তাহলে 1 4 5 6 9, নোটটা কি, 1 4 5 6 আর 9, এদের ঘন করলে একক অঙ্ক ওইগুলোই হবে, 1 4 5 6 9ই হবে। কিন্তু বাকি দুটো জিনিস নিয়েও কোনো একটা সমস্যা নয়। দেখো 8 2 এর যখন কিউব করছি তখন 8 পাচ্ছি, আবার দেখো 8 এর যখন কিউব করছি তখন 2 পাচ্ছি। 2 এর কিউব করলে 8 আর 8 এর কিউব করলে 2, দেখো দুটোকে যদি যোগ করো মনে মনে তাহলে দেখো 10 হচ্ছে। এখানেও 8 আর 2 এ 10 হবে, দুটো যোগ যদি মনে মনে করি 10 হবে। তার মানে আমি বুঝতে পারছি যে যেগুলো রিপিটেশন হবে না সেগুলো 10 থেকে বিয়োগ করলেই হবে। 2 এর কিউব করলে 8, 10 থেকে 2 বাদ দিলে 8 হয়। আবার 8 এর কিউব করলে কি হবে, 2 হবে, 8 এর কিউব করলে 2, 10 থেকে বিয়োগ করলেই হবে। সিমিলারলি দেখো 7 আর 3 এ কত হবে, মনে মনে যোগ করে নাও, 10 হবে। এখানে 7 আর 3 এ 10 হবে। তাহলে আবার মনে রাখার সুবিধার জন্য 3 এর কিউব করলে কত হচ্ছে, 7, আর 7 এর কিউব করলে 3, তাহলে 7 আর 3 এ 10। তাহলে আমরা বুঝতে পারছি যে ঘনমূলের ক্ষেত্রে আমি যখন ঘনের অঙ্ক লিখলাম 1 2 3 4 5 6 7 8 করে 9 লিখেছি, মানে অঙ্ক কিন্তু আমি অলরেডি সবগুলো লিখে দিয়েছি। সিমিলারলি ঘনমূলের ক্ষেত্রে 1 8 7 8 করে তুমি গণো, দেখো সবগুলোই আছে। তাহলে ঘন আর ঘনমূলের ক্ষেত্রে সবগুলো একই আছে, কোনোটা বাদ যায়নি, প্রত্যেকটা জিনিসই আছে। মানে এখান থেকে 1 থেকে 9 আছে, ঘনমূলের ক্ষেত্রেও 1 থেকে 9 আছে। তাহলে ঘনের ক্ষেত্রে কি কোন অঙ্ক বাদ যায়নি, মানে লাস্টে যে কোনো অঙ্কই কিন্তু ঘনমূল হতে পারে। লাস্টে যে অঙ্কই থাকে ঘনমূল হতে পারে। যেমন বর্গমূলের ক্ষেত্রে বললাম 2 3 আর 7 8 থাকলে কিন্তু সেটা পারফেক্ট স্কয়ার বা পূর্ণঘন হবে না, কিন্তু ঘনমূলের ক্ষেত্রে লাস্টে যে অঙ্কই থাকুক সেটা পূর্ণঘন হবে, হতে পারে অ্যাকচুয়ালি। ঘনমূলক 9 2 6 1। এইরকম অঙ্কের ক্ষেত্রে খুব সহজে যে ট্রিকটা আমরা ইউজ করব,
তিনটে করে জোড়া মারবো, তিনটে করে জোড়া মারলে পেয়ারিং করলে এদিক থেকে দেখো তিনটে জোড়া করলাম, একটা অঙ্ক, দুটো অঙ্ক, তিনটে অঙ্ক। এবার কার জন্য এক হয়, দেখো ঘনের ক্ষেত্রে কিন্তু একের ঘরে একই আছে, মানে কার জন্য এক হয়, একের কিউব করলে এক হয়। খুব ভালো করে দেখো, তাহলে এইটুকুর জন্য, এই টোটালটার জন্য আমি শুধুমাত্র এক পাবো। এইটা দশক আর শতকের কোনো কাজ নাই, দশক আর শতকের কোনো কাজ নাই, তাহলে আর কি বাকি রয়েছে, আর বাকি রয়েছে 9। এই বিষয়টা ভালো করে দেখে নাও। এই তিনটার জন্য কি করব, লাস্ট একক স্থানের অঙ্ক দেখব। কার কিউব করলে এক আসে, না তো একের কিউব করলে এক আসে, একের কিউব করলে এক আসে। এবার দেখো 9 আছে, এই 9টাই ভালো করে লক্ষ্য করো। 9 কার ঘনের কাছাকাছি যাচ্ছে, দেখো 9, 9 তো নিচে পূর্ণ ঘন নয়, 9 তো পূর্ণ ঘন নয়। 2 এর কিউব মানে কি 8, 2 এর কিউব মানে 8, 3 এর কিউব মানে 27। তাহলে অবভিয়াসলি 9 এর কাছাকাছি যেটা পূর্ণ ঘন সংখ্যা আছে সেটা নেবা। এর নিকটবর্তী পূর্ণ ঘন সংখ্যা নাও, নিকটবর্তী আর সব সময় ছোট, নিকটবর্তী ছোট পূর্ণ ঘন সংখ্যা নেব, পারফেক্ট কিউব নেব, পূর্ণ ঘন সংখ্যা নেব। সেই পূর্ণ ঘন সংখ্যাটা কত আছে কাছাকাছি, তা তো বলবে 8 আছে, 8 এর ঘনমূল নেবা, তাহলে অঙ্কটা কমপ্লিট। 8 এর ঘনমূল কত, সমান 2। তাহলে আমি এইটার জন্য পেলাম, লাস্ট তিনটে অঙ্কের জন্য পেলাম 1, আর এই 9 এর জন্য পেলাম 2। পাশাপাশি যদি লিখি 2 আর 1, তাহলে আমার এই ঘনমূলটা সম্পর্কে কত হলো, এই ঘনমূলটা সম্পূর্ণ করে ফেললাম। এটা কত হলো 21, ঘনমূলটা কত হলো না তো 21। আমি আরো একটা एग्जांपल দেখিয়ে দিই, তাহলে তোমাদের সমস্যাটা একটু মিটে যাবে। 9 4 1 1 9 2, এটার ঘনমূল বের করতে হবে। তিনটে করে পেয়ার করব, তিনটে করে পেয়ার নিলাম। এবার দেখো কার ঘন করলে 2 হয়, দেখো 2 আর 3, 2 এর সঙ্গে 8 হবে আর 3 এর হলে 7 হবে। বাদ বাকিগুলো রিপিটেশন হয়, 1 4 5 6 আর 9 এদের রিপিটেশন হয়, 2 3 আর 7 8 এদের যোগফল 10 হয়। তাহলে 2 যেহেতু আছে, 2 তোমার যদি অসুবিধা হয় তুমি তাহলে ওইটা লিখে নাও, 8 এর কিউব মানে কত 512। তাহলে কার 2 এর যদি ঘনমূল করি, কার ঘনমূলে 2 পাই না তো 8। তাহলে এইটুকু টোটালের জন্য আমি পেলাম 8, এইটুকু টোটালের জন্য পেলাম 8। তাহলে দশক আর শতকের কোনো কাজ নাই। এরপরে কাজ হচ্ছে এইটুকু 9 4 1। বলেছিলাম এর থেকে ছোট পূর্ণ ঘন সংখ্যা নেব, ছোট পূর্ণ ঘন সংখ্যা, পূর্ণ ঘন সংখ্যা নেব, তার কি করব, তার ঘনমূল নিব। এর থেকে ছোট পূর্ণ ঘন সংখ্যার ঘনমূল নিলেই হয়ে যাবে। এবার তুমি এর থেকে ছোট পূর্ণ ঘন সংখ্যা দেখো, 10 এর কিউব মানে কত 1000, আর 9 এর কিউব মানে কত 729। তাহলে আমরা কি করব, এর থেকে ছোট পূর্ণ ঘন সংখ্যা মানে কত নিতে পারি, আমরা 9 নিতে পারি। যেহেতু 10টা বড় হয়ে যাচ্ছে, 10 এর কিউব মানে 1000, তো বড় হয়ে গেল। তাহলে এটার থেকে ছোট কত, 10 এর থেকে ছোট তো 9, আর মাঝে তো কোনো পূর্ণ সংখ্যা নেই, তাহলে এটা 729। 729 এর ঘনমূল কত, এখানে বলবে তুমি 729, এই জায়গায় বসে যাবে 729, তার ঘনমূল যদি করি তাহলে এটা কত পাবো 9। তাহলে এই অঙ্কটার সংখ্যা টোটাল কত, এই ঘনমূল কত বলবো, এটা 9, এটা 8। দেখো একটা বিষয় হচ্ছে, এই ভিতরের সংখ্যাটা যদি পূর্ণ ঘন হয় তবেই কিন্তু আমার এই নিয়মটা কাজ করবে, না হলে না। ভিতরের সংখ্যাটা পূর্ণ ঘন সংখ্যা হতে হবে। বর্গমূলের সঙ্গে কোন সংখ্যা যোগ করলে এটা পূর্ণ সংখ্যা হবে। বেশ, তাহলে দশমিকের কাজ করা যাক। তাহলে এখানে দশমিক 2 ঘর তুলে দিলাম, এখানেও 2 ঘর, এখানে 2 ঘর, এখানে 1 ঘর, এখানে 2 ঘর। তাহলে দশমিক বলতে আর কিছু নাই, সব উঠে গেছে। এবার দেখো কি করা যায়। 36 কে 4 দিয়ে গুণ করো, দেখো 144 হয়। আর 25 কে 25 দিয়ে গুণ করলে কত হয় 125। তাহলে উপরে কত থাকলো আমার, এটাকে যদি আমি সংক্ষিপ্ত করি, উপরে থাকলো 49 আর নিচে 4 25 সঙ্গে 100, তার সঙ্গে কিছু যোগ করলে এটা কি হবে
পূর্ণ সংখ্যা হবে। তাহলে 49 বর্গমূল কত? 7। আর 100 বর্গমূল কত? 10। এর সঙ্গে x যোগ করলে কি হবে? পূর্ণ সংখ্যা হবে। এবার দেখো, এটা যেমন তোমার ভাবনা চিন্তা যদি অসুবিধা হয় দশমিক করে নাও। তাহলে এটা কি 0.7 প্লাস x, এটা পূর্ণ সংখ্যা হবে। এবার বলো তো 0.7 কোন পূর্ণ সংখ্যার নিকটবর্তী? আমি যদি নাম্বার লাইন দেখি, এখানে 0 থাকে, এখানে 1 থাকে, এখানে 2, এখানে 3 ডট ডট ডট, এদিকে -1, এদিকে -2, -3 ডট 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 থাকলো। তাহলে 0.7 এটা কোথায় থাকবে? অবভিয়াসলি এর মধ্যেই থাকতে, যেহেতু পূর্ণ সংখ্যা এবং 0 আর 1 এর মধ্যে থাকছে। দেখো পূর্ণ সংখ্যায় কিন্তু 0 আছে, তাহলে 0 এর থেকে বেশি, 1 এর থেকে ছোট। এবার 0 আর 1 এর মাঝের সংখ্যা কি? 0.5। তাহলে এটা তো মিডল, দাঁড়িপাল্লার মতো আছে, তাহলে এর মাঝখানে আছে 0.5। তাহলে 0.5 থেকে বেশি, তার মানে কোন দিকে যাচ্ছে? ওটা 0 এর দিকে আসছে না 1 এর দিকে যাচ্ছে? তাতে বলবে 1 এর দিকে যাচ্ছে। তাহলে এটা সমান কত বলবো আমি? কোন পূর্ণ সংখ্যার কাছে যাচ্ছে? 1। তাহলে x এর মান কত হবে? 1 মাইনাস 0.7। 1 মাইনাস 0.7, তাহলে 1 মাইনাস 0.7 যদি হয় তাহলে কত? 0.7 যদি 1 এর থেকে বিয়োগ করি তাহলে 0.3 হয়। 0.3 যদি হয় তার মানে এটা কত? 3/10। ওরা যেহেতু ভগ্নাংশে অ্যানসার চেয়েছে তাই আমি 3/10 করলাম। যদি ভগ্নাংশ, কত ভগ্নাংশ যোগ করতে বলেছে, তাহলে আমার 3/10 হলো। আর যদি এমনি হতো তাহলে 0.3। দুটি সংখ্যার যোগফলকে যদি প্রতিটি সংখ্যা দ্বারা আলাদা আলাদা ভাবে গুণ করলে গুণফল হয় এত এবং এত। সংখ্যা দুটি কি কি? 8 নম্বর প্রশ্নটা যেটা দিয়েছে, দেখো আমি যদি সংখ্যা দুটি x আর y ধরি, তাহলে কোশ্চেনটা কি রয়েছে? এদের যোগফল মানে x প্লাস y। তাহলে x প্লাস y কে একবার x দিয়ে গুণ করব, কত পাবো? 2418। আর এদের যোগফলকে একবার y দিয়ে গুণ করব, তাহলে পাবো 3666। তাহলে সংখ্যা দুটি কি কি, মানে x আর y এর মানটা কত চেয়েছি। দেখো এরকম অঙ্কের ক্ষেত্রে তুমি অপশন টেস্ট করতে পারো, আবার সমাধানও করতে পারো। তবে সমাধানটা অনেকটা বড় হবে, তাই আমরা অপশন টেস্টেই যাব। সমাধানটা অনেকটা বড় হবে, তাহলে আমরা অপশন টেস্টে যাচ্ছি। ABCD অপশন টেস্ট করে একটা বিষয় করা যেতে পারে। দেখো এই দুটো যোগফল কত আছে? যোগফল 31 আর 47 এর যোগ যদি করো তাহলে হচ্ছে 78। ঠিক আছে, তাহলে 78 কে একবার 31 দিয়ে গুণ করব, আর 78 কে একবার 47 দিয়ে গুণ করব। ঠিক আছে, এরকম অঙ্কের ক্ষেত্রে আমরা অনেক বুদ্ধি করে অঙ্কটা করলে অনেক সুবিধা হয়। এখানে একক স্থানের অঙ্ক কত? 8 কে 8 গুণ করলাম না, আর এটা 7 8 56, লাস্টে 6। তাহলে লাস্টে 8 আর 6 মিলে গেছে। দেখো লাস্টে 8 আছে আর 6 আছে। এবার যদি আরেকটা কোশ্চেনে সেম হয় তবেই কিন্তু আমি সমাধান করব, না হলে কিন্তু আর সমাধান করব না। তাহলে দেখো এটা কত হচ্ছে? 33 আর 41 যোগ করলে কত হয়? 3 আর 1 4, 4 আর 3 7। তাহলে এটাকে একবার 33 দিয়ে গুণ করব, আর যোগফলকে একবার কি করব? 41 দিয়ে গুণ করব। দেখো লাস্টে 3 4 এ 12 2 হলো। যখনই তুমি 12 2 পেয়ে গেলে, এখানে কোনো জায়গায় 2 নেই, তাহলে এই অপশনটা তুমি ঘেঁচাট করে কেটে দিলে বা বাদ দিয়ে দিলে। 31 আর 45 যোগ করলে 76, একবার 31 দিয়ে গুণ, আর 76 কে একবার 45 দিয়ে গুণ। এবার দেখো লাস্টে 6 কে 6, ভালো কথা 6 আছে এখানে পেলাম, কিন্তু 5 6 30 এর কি হলো? 0 হলো। 0 কি আছে এখানে? দুটোর মধ্যে 0 নাই, তাহলে এটাও ঘেঁচাট করে কেটে দিলাম। ঠিক আছে, এবার লাস্টেরটা দেখো 37 আর 41 যোগ করলে কত হয়? 78 হচ্ছে। তাহলে 78 কে একবার 37 দিয়ে গুণ, একবার 41 দিয়ে গুণ। তাহলে 7 8 56, লাস্টে 6, 8 কে 8। তাহলে এটাই কিন্তু 6 8, ওটাতেও হচ্ছে, এটাতে 8 6 ওঠে, ওটাতে 6 8 হচ্ছে। যাই হোক, অ্যাকচুয়ালি লাস্টে 6 8 তো হচ্ছে,
তাহলে ওটাও হচ্ছে এটাও হচ্ছে, তাহলে আমার কোনো রাস্তা নাই, গুণ আমাকে একটা করতেই হবে। তাহলে এটা গুণ করে দাও, 78কে 31 দিয়ে গুণ করে দাও, একটা গুণ করে নাও তাহলেই হবে। এবার বলবে স্যার কেন এটা গুণ করলেন বা কেন এতক্ষণ খাটলেন? দেখো কনসেপ্টটা বিল করার জন্য এতক্ষণ খাটলাম, যাতে তোমাদের সমস্যা হলে সেই সমস্যাটা সমাধান করতে পারো। দেখো এটা গুণ করে আমি ডাইরেক্ট করতে পারতাম, কিন্তু আমাদের এটা অ্যান্সার হবে, কিন্তু আমাদের এত সময় সবসময় নাও থাকতে পারে, আমরা মুখে মুখেও করে নিতে পারি। যদি দেখি যোগফলকে আমার মিলছে না, দুটোই মিলতে হবে, যেটাই মিলবে না, দেখো দুটো মিলবে এরকম অপশন খুব কমই আসবে, এরকম কন্ডিশন খুব কমই আসবে, তাহলে সেক্ষেত্রে আমরা অপশন টেস্ট করলে খুব তাড়াতাড়ি করতে পারবো। দেখো 13 নম্বর, কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা এত দ্বারা বিভাজ্য? তাহলে ক্ষুদ্রতম যদি হয় তাহলে আমাদের আনসার হয় লসাগু। আমরা লসাগু চ্যাপ্টারে পড়েছি। আর প্লাস পূর্ণবর্গ যদি হয় তাহলে কি হবে? পূর্ণবর্গ মানে তখন কি হবে? লসাগুকে কিছু দিয়ে গুণ করতে হবে, কিছু মাল্টিপল হবে লসাগু দিয়ে, লসাগুকে কিছু দিয়ে গুণ করে আমাকে কি করতে হবে? পূর্ণবর্গ বানাতে হবে, এটা অ্যান্সার হবে। ঠিক আছে, যেটা পূর্ণবর্গ হলো সেটা অ্যান্সার হবে। তাহলে প্রথম কথা হচ্ছে আমাকে লসাগু বানাতে হবে। লসাগু বানাও, 25, 40 এবং 60 এর লসাগু বের করি। তাহলে আমার 2 দিয়ে দাও, 25, 20 দুগুণ 40, 30 দুগুণ 60, 2, 25, 10 দুগুণে 20, 15 দুগুণ 30, 5, 5 পাঁচা 25, 5 দুগুণে 10, 3 পাঁচা 15। এবার যখনই 10 হবে বাদ দিয়ে দাও, এটা 10 আর এটা 10, দুটো 10 তো বাদ, আর 3 দুগুণে 6। যেহেতু আমার অ্যানসারটা পূর্ণবর্গ চেয়েছে, তাই আমরা বেশি লসাগুটার সঙ্গে বের না করলেও চলবে। কি হবে এটা? 2 এর স্কয়ার 5 এর স্কয়ার 2 × 3, 2 এর স্কয়ার 5 এর স্কয়ার 2 × 3, এবং এর মানটা কত বেরিয়েছে? দেখো এর মানটা কত বেরোলো? 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 3 দুগুণে 6। এর লসাগু বেরিয়েছে আমার 3 দুগুণে 6 আর 10 10 মানে 100, তাহলে 600 বেরিয়েছে। ঠিক আছে, এবার দেখো আমি বলেছি পূর্ণবর্গ, তাহলে এখানে যখন আমি স্কয়ার করলাম সবগুলো তো ডবল পেলাম না, তাহলে যারা যারা পেলাম না সেই দুটো দিয়ে গুণ করলে আমার অ্যান্সার বেরিয়ে যাবে। তার মানে অ্যাকচুয়ালি প্রথম ছিল কত আমার? তাহলে এইটা ছিল, আর একটা কি দিয়ে গুণ করলে 2 কে যদি আরেকটা 2 দিয়ে এবং আরেকটা 3 দিয়ে গুণ করি তবে তো এটা স্কয়ার হবে। তাহলে অ্যাকচুয়ালি কত দিয়ে গুণ হচ্ছে? এটা তো ছিল একটা 2 একটা 3 ছিল, তাহলে কত দিয়ে গুণ করতে হচ্ছে? আর একটা 2 আর একটা 2 আর একটা 3 দিয়ে গুণ করতে হচ্ছে। তার মানে কি 600 কে কত দিয়ে গুণ করতে হচ্ছে? 600 কে 3 দুগুণে 6 দিয়ে গুণ করতে হবে, তাহলে आंसर কত হবে? 3600। आंसर হবে 3600। ঠিক আছে, একটা লঘিষ্ঠ সংখ্যা দিয়ে 9900 কে ভাগ করলে ভাগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। বলছে 9900 কে কোন সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল একটি পারফেক্ট স্কয়ার হবে? তাহলে তোমরা দেখেই নাও, 99 মানে কি? 9 × 11, 99, 99 হয়ে গেল। তারপরে 100 আছে, 100 মানে কি? 10 × 10 বাই x সমান কিছু কি স্কয়ার, কোনো কিছু স্কয়ার। এবার দেখো 9 তো 3 এর স্কয়ার, আর এখানে দুটো 10 আছে, তাহলে 10 এর স্কয়ার। তাহলে কে ঝামেলা করছে? দেখি বুঝতে পারছো কে ঝামেলা করছে? পূর্ণবর্গতে কে ঝামেলা করছে? না তো 11। x এর মান যদি তুমি এখানে 11 দিয়ে দাও তাহলে এই 11 11 কেটে যাবে, তাহলে অ্যাকচুয়ালি তুমি x এর মান কত বেশি হবে? কত দিয়ে ভাগ করলে? 11 দিয়ে। আর যদি বলতো সংখ্যাটি কত, কত দিয়ে ভাগ করলে পূর্ণবর্গ হবে? না তো 11 দিয়ে। আর সংখ্যাটি যদি কত বলতো তাহলে অ্যাকচুয়ালি হতো 9 3 থেকে 9 × 100, 900 হয়ে যেত। দেখো গুণফল দেওয়া আছে এইটা, গুণফল, আর ভাগফল দেওয়া আছে 7। তাহলে এরকম অঙ্কের ক্ষেত্রে আমরা প্রথম ABCD দেখো, তাহলে এরকম অঙ্কের ক্ষেত্রে প্রথম দেখে নিবা এইটা, তাহলে সংখ্যা বড় সংখ্যা এটা ছোট সংখ্যা, ভাগ করেছি মানে বড় সংখ্যাকে ছোট সংখ্যা দিয়ে ভাগ করেছি, তার মানে কি এটাকে 7 দিয়ে গুণ করে এটা আসছে কিনা দেখো, 7 দুগুণে 14, 4 7 28, 29।
এটাই যদি বাকিগুলো চেক করো, প্রথম নিয়মটাই 7 দিয়ে গুণ করলে আসছে না, তো আসছে না, এটা বাদ। 7 দিয়ে গুণ করলে 4 7 28 আসছে, আসছে আসছে না, আসছে আসছে না। দেখো আমি অপশনটা করেছি অত তখন ভাবনা চিন্তা করিনি, কিন্তু ওরা অনেক ভাবনা চিন্তা করে দেবে। হয়তো এরকম এটাকে 7 দিয়ে গুণ করে যেটা হবে সেটাই দিয়ে দিল। সাপোজ ধরো 44 দিল, দিয়ে এটা 7 দিয়ে গুণ করলে কি হচ্ছে 4 7 28, 4 7 28, 29 30, 308 দিয়ে দিল। তার মানে তুমি প্রথম নিয়মে কিন্তু এটা আসলো না, গুণফলে ভাগফলে এলো না, এটা ভাগফলে এলো না। এবার দুটোকে গুণ করবে, এটাকে যখন গুণ করছো 4 দুগুণে এটা কত পাচ্ছ 4 8 32, লাস্টে 2 পাচ্ছ। আমি বলছি যখন তোমার এইটা ভাগফল 7টা মিলে গেল, এটাকে এটাতে ভাগ করলে 7 পেলাম, এটারও ভাগফল 7 হলো, এটারও ভাগফল 7 হলো, তখন কি পরের অপশনটা চেক করবা, গুণফলটা কত আছে, একক অঙ্কে 8 আছে, 4 দুগুণে কত, এককের অঙ্কে 8 আছে, 4 8 32, এটা বাদ দাও, 4 8 32 এ লাস্টে 2 আছে, তখন তুমি দ্বিতীয় অপশনটা কেটে দেবে। বুঝা গেছে? তাই এইরকম ভাবে আমরা একক স্থানের অঙ্ক দেখেও অঙ্ক অনেক সময় করতে পারবো। একক স্থানের গুণ এবং ভাগ করে অঙ্ক আমরা অনেক সময় সহজেই করে ফেলবো। প্রথম এবং দ্বিতীয় সংখ্যার গুণফল বলেছে 24, আর দ্বিতীয় তৃতীয় গুণফল বলেছে 48, আর প্রথম আর তৃতীয় গুণফল বলেছে 32। দেখো এরকম অঙ্ক আমরা এক্স ওয়াই ধরা মানে কিন্তু বোকামি করা। এরকম অঙ্ক আমাদের অপশন টেস্টের জন্য উপযুক্ত ভাবে অঙ্কটা করা আছে। তাহলে এই অঙ্কের জন্য আমরা ফালতু ফালতু যে অঙ্কটা আমার 2 সেকেন্ডে হবে তার জন্য আমরা 5 মিনিট ব্যয় করব না। তাহলে সংখ্যাগুলো নিশ্চয়ই অপশনে দেওয়া আছে। তাহলে এরকম অঙ্কের ক্ষেত্রে আমরা কি করব, পাতি 3টে গুণ করব। 4 দুগুণে 8, 8 আছে এখানে নাই, বাদ। 4 6 4 6 24 আছে, আছে আচ্ছা ওখানে না দিয়ে এখানে ঠিক দাও। আচ্ছা 6 8 48 আছে, অত না আছে। এর বাদ বাকিটা 4 8 32 আছে, না তো 32 আছে। তাহলে অঙ্কটা বি আনসার হয়ে গেল। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে এরকম অঙ্ক থাকলে আমরা অপশন টেস্টে খুব সহজেই করে ফেলব। আচ্ছা কোন সংখ্যার বর্গমূলের ঘনমূলের কে গুণ, কোন সংখ্যার বর্গমূল ধরে নিলাম x সংখ্যাটা, তার বর্গমূল ঘনমূলের কে গুণ, ঠিক আছে, ঘনমূলের কে গুণ। তাহলে এরকম অঙ্কের ক্ষেত্রে আমরা যদি এটাকে পাওয়ারে কনভার্ট করি, রুট থেকে পাওয়ারে কনভার্ট করি, তাহলে x টু দি পাওয়ার কি হবে, x স্কয়ার রুট অফ a মানে বর্গমূল x মানে x টু দি পাওয়ার হাফ ইনটু k ইনটু কিউব রুট যদি হয় তাহলে x টু দি পাওয়ার কি হয় 1/3, 1/3। তাহলে এটা গুণ ছিল, এটা কি হবে, এদিকে আসলে ভাগ হয়ে যাবে, তাহলে x টু দি পাওয়ার হাফ। বা একটা বিষয় করা যায় এখানে, এটা খুব সহজে করে নিতে পারো, সেটা হচ্ছে পাওয়ার যে আছে, এই দেখো পাওয়ার আছে 1 এর 2 আর 1 এর 3, তাহলে পাওয়ারের যে হর আছে 2 আর 3, পাওয়ারের যে হর পাওয়ার এর পাওয়ার তো ভগ্নাংশে আছে, পাওয়ারের হর, হরের লসাগু কত, পাওয়ারের হর মানে 2 আর 3, তাহলে 2 আর 3 এর লসাগু কত হয়, 2 আর 3 এর লসাগু কত হয় 6। তাহলে পাওয়ারের লসাগু হলো আমার 6। এই 6 দিয়ে সবগুলো গুণ করো, সব পাওয়ারকে, কেউ এর পাওয়ার কিছু নাই মানে 1 আছে, তাহলে এই পাওয়ারটাকে 6 দিয়ে গুণ করলাম, এর পাওয়ারটাকে 6 দিয়ে গুণ করলাম, এর পাওয়ারটাকে 6 দিয়ে গুণ করলাম, তাহলে 3 দুগুণে 6, 3 দুগুণে 6, তাহলে কত হলো আমার x কিউব সমান k টু দি পাওয়ার 6 ইনটু x স্কয়ার। এবার তুমি কেটেও দিতে পারো, এখানে x স্কয়ার আছে, এখানে x এর কিউব আছে, তাহলে একটা x থাকবে, তাহলে x সমান কত, আমার ধরা যে মানটা সেটা হলো কি k টু দি পাওয়ার 6। বলেছে 40 96 এর বর্গমূল বলেছে 64, তাহলে রুট ওভার 40 96 প্লাস রুট ওভার 40.96 প্লাস রুট ওভার 0.004096,
এদের ভ্যালু সমষ্টি কত হবে। দেখো এইরকম অঙ্কের ক্ষেত্রে বর্গমূল করতে যাব না, একটা বিষয় দেখবে, সেটা হচ্ছে দশমিকের পজিশনটা দেখবে, তাহলেই হবে। দশমিক যদি তুলে দিই তাহলে সবগুলো একই আছে, শুধু দশমিকের কারসাজি আছে। আচ্ছা, এইটার সমান আমরা 64 কোশ্চেনে দেওয়া রয়েছে। এবার এটা সমান কত? এটা সমান দেখো বর্গমূলের ভিতরে ক ঘর দশমিক বাঁদিকে গেছে, বলবে 2 ঘর। তাহলে ভিতরে যদি 2 ঘর ভিতরে বাঁদিকে যায় তাহলে 1 ঘর, বর্গমূলের ভিতরে যদি 2 ঘর যায় তাহলে বাইরে কিন্তু 1 ঘর যায়। যেমন বর্গমূলের ভিতরে দুটো সংখ্যা থেকে একটা সংখ্যা পায় ইনটু হয়ে থাকলে, তেমনি দশমিক যদি 2 ঘর বাঁদিকে যায় তাহলে এখানে 1 ঘর যায়। তাহলে 1 ঘর যায় মানে কি, এটার 1 ঘর আগে মানে 6.4, 6.4, এখানে দশমিক দিয়ে এটা শূন্য নিই না। আচ্ছা, এখানে ক ঘর গেছে দেখো, 2 ঘর 2 ঘর করে যদি দাও, 2 ঘর 2 ঘর 6 ঘর, তাহলে ক জোড়া ঘর গেছে? 6 ঘর গেছে। 6 কে 2 দিয়ে ভাগ করলে ক ঘর হয়? 2 জোড়া করলে ক জোড়া হলো না, তো এটা 3 জোড়া হলো। তাহলে 6 ঘর থাকলে এখানে ক ঘর যাবে? 3 ঘর যাবে। তাহলে এটা 3 ঘর যদি দাও তাহলে 1 ঘর 2 ঘর, একটা শূন্য দিয়ে 0.6 হবে, তাহলে 0.064। এবার এটাকে আমরা যোগ করব, তাহলে এখানে 0 0 0 0 যোগ করতে থাকো, তাহলে এটা কত হলো? 4 6 4, 6 4 10 0 7। দেখো বুঝতে পেরেছো কিনা? এই টাইপের কোশ্চেন একটা থাকে, হ্যাঁ, এই টাইপের কোশ্চেন বর্গমূল দিয়ে থাকে অথবা ঘনমূল দিয়ে থাকে। আমি দুটোই করিয়ে দিচ্ছি একটা একটা করে, ঠিক আছে? কিউব রুট অফ 175 616, এর ঘনমূল হচ্ছে 56, দিয়ে ওরা যা যা দিয়েছে আমি তেমনি করেই লিখবো। 175 616 ঘনমূল 6 ঘর চলে এলো। একটা বিষয় বলেছিলাম, দেখো দশমিক যখন বর্গমূলের সঙ্গে মানে বর্গমূলের ক্ষেত্রে সরাবে তখন হয় 2 এর গুণিতকে সরাবে, হয় 2 ঘর নাহলে 4 ঘর নাহলে 6 ঘর। আর ঘনমূলে যদি সরায় তাহলে 3 ঘর অথবা 6 ঘর অথবা 9 ঘর। দেখো তোমরা যদি মনে করো অন্যভাবে করবে যে প্রত্যেকের ভ্যালু তো 56 ছিল, তোমাদের সুবিধার জন্য আমি এটা লিখছি। তাহলে এটা ক ঘর আগে আছে? ঘনমূলে যদি 3 ঘর যায়, যেহেতু ঘনমূল 3টে থেকে একটা বেরোয়, তাহলে বাইরে ক ঘর যাবে? তো বাইরে, এই বাইরে 1 ঘর যাবে। ভিতরে যদি ধরো 3 ঘর যায় তাহলে বাইরে 1 ঘর যাবে। তাহলে এখানে কত ছিল? 156 75 616, তাহলে এটা 56 ছিল, তাহলে ক ঘর যাবে? তার মানে দশমিকটা 1 ঘর গেল, মানে 5.6 এলো, ঠিক আছে? নেক্সট হচ্ছে 3 ঘর আর 3 ঘর 6 ঘর, মানে 2 জোড়া, তাহলে 2 ঘর যাবে, তার মানে দশমিকটা এখানে হবে। তার মানে সেটাকে আমি সুন্দর করে লিখলে এটা কি 0.56। এখানে 3 ঘর 3 ঘর 3 ঘর, তাহলে কবার হয়েছে? 3 বার, তাহলে 3 বার হলে 0.3 ঘর যাবে, তাহলে 0.056। এবার আমরা কি করব? এটাকে যোগ করে দেব, এখানে 0 বসাও, এখানে দুটো 0 বসাও, যোগ করলে কত? এটা 6, 6 আর 5 11, 6 আর 5 11 আর 2 12, 5 আর 1 6, তাহলে 6.216, যেটা আমাদের ঘনমূলের ক্ষেত্রে হলো। নেক্সট কোশ্চেনে আছি আমরা। কোশ্চেন প্রথম বিষয়টা দেখে নাও, 49 এর বর্গমূল কত? বলবে 7। আচ্ছা, এটার সঙ্গে যখন 7 যোগ করলাম তখন এটা কত হলো? 729 নাকি? 722 এর সঙ্গে 7 যোগ করলে 729। তার যখন ঘনমূল করলাম মানে এটা কত হলো? এটা 9 হলো। এবার তুমি আরেকটু লাইন চলে এসো, এতদূর পর্যন্ত চলে এসো, তাহলে 16 আর 9 কত হয়? 25, তার বর্গমূল হয়েছে।
তাহলে এটা মানে কত পেলাম তুমি? 5 পেয়ে গেল। 16 আর 9 কত? 25, 25 এর বর্গমূল 5। আমি জাস্ট এখান থেকে দেখাচ্ছি। তো আমি এখানে কি করেও দেখতে পারতাম, আমি এখানে গোল গোল করছি না, নিচে দেখাচ্ছি। তাহলে এইখান থেকে লাস্ট পর্যন্ত যাও, তাহলে ঘনমূল কত? এইটুকু তো আমি 49 পেয়েছি, আর এইটুকুর কাজ করে কত পেয়েছি? 5 পেয়েছি। তাহলে 49 আর 5 কত? 64। তাহলে ঘনমূল 64, আর 64 ঘনমূল কত? 4। 4 4 16, 4 16 64। এই 64টা একটু খেয়াল করবে। 64 এমন একটা সংখ্যা, দেখো 64 বর্গমূল করলে হয় 8, আর 64 ঘনমূল করলে হয় 4। তাহলে 64টা একটু আলাদা করে খেয়াল নেবে, তাহলে তোমরা কি হবে, ওটা ভুল করার সম্ভাবনা থেকে যায়। বেশ, তাহলে 4 হলো। এবার লাস্ট চলে এসো একদম শেষ পর্যন্ত। শেষ পর্যন্ত যদি আনি তাহলে কি হয়? বর্গমূল 21, আর এইটুকুর ভ্যালু কত? এখান থেকে এইটুকুর ভ্যালু কত পেলাম? 4। তাহলে 21 আর 4 এ 25, তাহলে 25 এর বর্গমূল কত? 5। আর একবার বলে নি ভালো করে, তারপরে দেখে নাও। প্রথমে এইটুকুর কাজ করলাম, আমি গোল করছি, এবার এটুকু 7 পেলাম। আবার যখন এইটুকু করছি তখন 722 আর 7 থেকে 729, আর একটু আগে আমি 729 এর ঘনমূল মানে 9 পেলাম। এবার যখন এইটুকু যোগ করলাম, আর বারবার গোল করছি না, দেখো এখান থেকে এইটুকু যখন করলাম তখন কি হলো? 16 এর সঙ্গে ওই 9 যোগ হলো, তাহলে 16 আর 9 25 হলো। তাহলে 25 এর ঘনমূল কত হলো? 5 হলো। ঠিক আছে, এবার 5 59 এর সঙ্গে 5 যোগ করলে 64 হলো। 64 যে ঘনমূল দিয়েছে তাই 4 হলো। বর্গমূল হলো ওটা 8 হতো। তাহলে 21 এর সঙ্গে ওই 4 যোগ করলাম, তাহলে কত হলো? 25। 25 এর বর্গমূল কত হলো? 5। এটা হলো আমাদের জেনারেল একটা জেনারেল একটা নিয়ম। এইরকম অঙ্কের ক্ষেত্রে সাধারণত আমরা যেটা চেক করি সেটা হচ্ছে এই দিকটা ভাইলেট, এই দিকটা আমরা দেখে লাভ নাই। কি দেখবো না? তো দেখবো 21 কি বর্গমূল আছে। তো সাধারণত হয় পরবর্তী প্লাস থাকলে, দেখো প্লাস যেহেতু আছে তাহলে পরবর্তী এখানে কি চিহ্ন আছে? বর্গমূল। তাহলে পরবর্তী পূর্ণ বর্গ সংখ্যা, পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা হয় এবং প্লাস আছে বলে। তাহলে অ্যানসার কি হবে না? তো অ্যানসার হবে, এখানে প্লাস আছে বলে এটা হয়েছে, অ্যানসার হবে এর বর্গমূল। তাহলে এক লাইনে হবে কি? প্লাস যেহেতু আছে তাহলে পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা, আর এখানে বর্গমূল আছে বলে। এখানে যদি কিউব রুট থাকতো তাহলে পরবর্তী পূর্ণ ঘন সংখ্যা হতো। আচ্ছা, এখানে যদি মাইনাস সাইন থাকে, ঠিক আছে, তাহলে মাইনাস সাইন থাকলে আমরা লিখতাম, যখন মাইনাস সাইন থাকে, মাইনাস সাইন, এটা প্লাস সাইন লিখে দাও, প্লাস সাইন থাকলে। আর মাইনাস যদি সাইন থাকে তাহলে হবে পূর্ববর্তী পূর্ণ বর্গ সংখ্যা। পূর্ববর্তী পূর্ণবর্গ সংখ্যা কি বলতে চাইলাম বিষয়টা দেখে নাও। তাহলে 21 এর পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা বলো। 21 এর পরে পূর্ণবর্গ সংখ্যা অবভিয়াসলি কত? 25। তাহলে অ্যাকচুয়ালি এটার आंसर কত হবে? √25। তার মানে কত? 5। এটা যদি মাইনাস থাকতো তাহলে কি হতো? 21 এর থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যা তত 16, তাহলে √16 সমান 4। আর এটা যদি ঘনমূল থাকতো তাহলে কি হতো? 21 এর থেকে পূর্ণ ঘন সংখ্যা 27, তাহলে 27 এর ঘনমূল কত? 3। আচ্ছা, এটা থেকে যদি ছোট হতো, 21 এর থেকে ছোট, তাহলে 21 এর ছোট পূর্ণ ঘন সংখ্যা 8, 8 এর ঘনমূল 2। এরকম आंसर গুলো বের হতো। আবার শুধুমাত্র পূর্ববর্তী এবং পরবর্তী বিষয়টা মনে রাখতে হবে। আর এখানে স্কয়ার রুট আছে না কিউব রুট আছে, প্রথম যেটা আছে সেটার দিকে তাকাতে হবে, বাকিগুলোর দিকে তাকাবো না। শুধুমাত্র প্রথম জিনিসটা দেখব, তার স্কয়ার রুট আছে, ঠিক আছে, মানে ঘনমূল আছে না বর্গমূল আছে দেখব, আর প্লাস সাইন আছে না মাইনাস সাইন আছে দেখব। প্লাস হলে পরের সংখ্যা হবে আর মাইনাস হলে আগের সংখ্যা হবে। ঠিক আছে, তবে এরকম অঙ্কের ক্ষেত্রে যেটা করতে হয়, ঘনমূল আছে মানে এটা পারফেক্ট কিউব আছে, তাহলে পি দিয়ে গুণ করে দাও, পি কিউব প্লাস 3p স্কয়ার প্লাস 3p
প্লাস 1, তাহলে এটা a কিউব প্লাস 3 a স্কয়ার, এটা লাস্টে b কিউবটা করে নাও, 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার, যেটা ফর্মুলা হয়, প্লাস b কিউব। তাহলে এটা সমান আমরা কি লিখব, p প্লাস 1 এর হোল কিউব। এবার দেখো p প্লাস 1 এর হোল কিউব থেকে কিউব রুট বের করছি, তাহলে কি হবে, একটা p বেরোবে, এই একটা p প্লাস 1 বেরোবে। এখানে যদি x কিউব থাকতো তাহলে একটা x বেরোতো, তাহলে একটা p প্লাস 1 এর হোল কিউব, তাহলে একটা p প্লাস 1 বেরোলো। আর p এর ভ্যালু কত, 999 প্লাস 1, তাহলে आंसर কত বেরোলো, 1000। বলছে 6 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা দেখো, 6 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা। এই সংখ্যাটা তোমার বৃহত্তম সংখ্যা, কিন্তু বৃহত্তম নিলে তো হবে না, তাহলে এই সংখ্যাটা পূর্ণবর্গ নয়, তাহলে এর থেকে ছোট হবে, বাট কি হবে, 6 অঙ্কের হবে, 6 অঙ্কের হবে। এর থেকে ছোট 1 নম্বর 6 অঙ্কের হবে, আর 2 নম্বর পূর্ণবর্গ হতে হবে। তাহলে সংখ্যাটাকে আমাকে 6 অঙ্কের হতে হবে আর পূর্ণবর্গ হতে হবে, এই হচ্ছে কন্ডিশন। আমরা বর্গমূল না করেও অঙ্কটা সমাধান কি করে করতে পারি, বর্গমূল যারা জানো তারা বর্গমূলে করতে পারবে। আচ্ছা, এর থেকে বড় সংখ্যা কি, 6 অঙ্কের ক্ষুদ্রতম, 7 অঙ্কের ক্ষুদ্রতম কত, একের পর কটা শূন্য হবে বলো, একের পর 6টা শূন্য। এটা কি 7 অঙ্কের ক্ষুদ্রতম, তো 7 অঙ্কের ক্ষুদ্রতম। দেখো আমি ঘুরিয়ে কেমন করে নাক দেখানো হয় দেখো ভালো করে, এটা জোড়া আছে, এটা পেয়ার আছে, এটাও পেয়ার আছে। তাহলে আমি যদি এর বর্গমূল করি তাহলে কত হবে তাই বলো, একের পর কটা হবে, 1 2 3 4 5 6টা শূন্য আছে, তাহলে একের পর 3টে শূন্য হবে। চোখ বন্ধ করে এটা তো করা যায়। এটা নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছো। 100 বর্গমূল কি হয়েছিল, 10 হয়েছিল। আমি যখন 100 বর্গমূল করলাম তখন কত হলো, 10 হলো। এই দুটো শূন্য থেকে একটা শূন্য পেয়েছিলাম, তাহলে এখানে আমার 6টা শূন্য আছে, তাহলে 3টে শূন্য পাবো। আচ্ছা, এটা তো 7 অঙ্কের ক্ষুদ্রতম, এর থেকে যদি 1 কমাই তাহলে কি হবে, 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে 1 কম আছে, এটা 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা, ঠিক আছে। কিন্তু এদিকে সংখ্যা 1000, তার থেকে ছোট কত, 999 নিশ্চয়। এর থেকে ছোট নিশ্চয় 1000 এর থেকে ছোট 999 এর মাঝে কোনো পূর্ণ সংখ্যা নেই, তাহলে এর থেকে ছোট হচ্ছে 999, ঠিক আছে। তাহলে আমি যদি 999 স্কয়ার করতে পারি তাহলে সেটাই आंसर হয়ে যাবে। 999 স্কয়ার যদি করতে পারি তাহলে সেটা 6 অঙ্কের বৃহত্তম হয়ে যাবে। এটা 7 অঙ্কের ক্ষুদ্রতম হলো, 7 অঙ্কের ক্ষুদ্রতম বর্গমূল পেলাম আমি 1000, 1000 এর থেকে ছোট হচ্ছে 999, তাহলে 999 স্কয়ার করলে আমার आंसरটা বেরিয়ে যাবে। বুঝতে পারছি, একটু অন্য রূপ দিয়ে অন্যভাবে অঙ্কটা করাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, পরীক্ষার হলে করতেও সুবিধা হয়। এবার 999 স্কয়ারটা করানো শিখে দিই। দেখো আমরা জানি 99 স্কয়ার, অনেকেই জানে 99 স্কয়ার করলে কি হয়, 9801 হয়, 9801। তাহলে এই যে দুটো 9 ছিল তার মধ্যে লাস্ট 9টাকে ভেঙে নাও, 8 আর 1, 8 প্লাস 1 ভেঙে নাও, হলো 8 আর 1 ভেঙে নিলাম। গুগল মিটে তো দেখো, তাহলে লাস্টের 9টাকে কি 8 প্লাস 1 করলাম। এবার দেখো আমার যদি 3টে 9 থাকে তার যদি স্কয়ার করতে দেয় কি হবে, দেখো লাস্টের 9টা 8 প্লাস 1 থাকবেই, 8 আর 1, এই 8 আর 1 কিন্তু একটা করেই হবে, 8 আর 1 কিন্তু একটা করেই হবে। 999 স্কয়ার কখন করছি, তাহলে কটা থাকলো 9, বাকি থাকলো দুটো 9, ঠিক না, দুটো 9 হলো। এবার দুটো 9 এর পরে তুমি 8 লেখো, 8 আর একদম শেষে 1 লিখে দাও, শেষে 1 লিখলা, দুটো 9। এবার এখানে যতগুলো 9 দিয়েছো ততগুলো 0 দিয়ে দাও, হয়ে গেল তোমার অঙ্ক স্কয়ার করা। যতগুলো 9 লিখেছো ততগুলো 0 দিয়ে দাও। আর একবার তুমি দেখো আরেকটা বেশি মানে 4টে 9 দিয়ে দিচ্ছি, 4টে 9 যদি হয় তার যদি স্কয়ার করতে দেয় তাহলে 3টে 9 থাকলো, বাদ বাকি লাস্টের 9টাকে 8 প্লাস 1 করলে
তাহলে কি হবে, 3টে 9 হবে, দেখি হবে একটা 8 হবে, একটা 8 হবে আর লাস্টে একটা 1 হবে, আর যতগুলো 9 ছিল ততগুলো 0 হবে। ঠিক আছে, যতগুলো 9 ছিল ততগুলো 0 হবে। ক্লিয়ার হয়েছে? এবার দেখো তাহলে এটা কত হলো, এই একটা 9 8 প্লাস 1 এ ভেঙে গেল, 8 প্লাস 1 এ ভেঙে গেল, আর যতগুলো 9 ছিল, আচ্ছা দুটো 9 ছিল, একটা 8 বসলো আর লাস্টে 1 বসলো, যতগুলো 9 ছিল ততগুলো 0 হয়ে গেল। তাহলে কত হলো, 9,98,001, 9,98,001। দেখো অপশন আছে। এরকম অঙ্ক যদি থাকে, এটা সিজিএল এসেছিল, এটা দেখে ভয় পাওয়ার কিছু নেই, এটা ভিতরে স্কয়ার মাইনাস বি স্কয়ার আছে। তাহলে কিউব রুট যদি করি তাহলে কি হবে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে 4.032 প্লাস 9.68 এটা মাইনাস 4.032 মাইনাস 3.968। আচ্ছা এটা যদি আমরা করি এটার মানটা কত হবে, দেখো 8 আর 2 10, 7 আর 3 10 এর 2, 9 আর 1 10 এর 0 8, তো এটার 8 বেরোলো। আর এটা কি 8 আর 4 12, 6 7 আর 6 13 0 0। তাহলে এটা 8 হলো। 8 এর ঘনমূল কত তোমরাই বলো, 2। আর 64 এর ঘনমূল কত, 4। এটা কটার আগে ঘনমূল আছে, 3টের আগে। তাহলে বাইরে বেরোলে কটার আগে হবে, 1টার আগে। তাহলে এটা কি 0.8। এর 0.8 দেখো অপশনে তাকিয়েও হ্যাঁ কত রকম বোকা বানাতে পারে স্টুডেন্টদের। দেখো 1 0.08 4 5 না, আমি নামটা ইচ্ছাকৃত দিলাম। তাহলে অনেকেই তোমরা ভাববে যে 0.8, তো 0.8 নাই, 0.08 আছে, এটাও হচ্ছে না এটাও হচ্ছে না, তাহলে নিশ্চয় ডিটা হবে বলে টিক মেরে দেবে। কিন্তু ওরা একটা মজা করে রেখেছে এর মধ্যে, ঠিক আছে, এর মধ্যে মজা করে রেখেছে। এই দশমিকটাকে তুলে দিয়েছে 8/10, তাহলে 4/5 কত, এটা 4/5, আর 4/5 দেখো অপশন আছে। তাহলে একটু যদি ভাবনা চিন্তা না করো যে দশমিক আর ডাইরেক্ট তুমি আনসার পেয়ে গেলে, সেটা নাও পেতে পারো। অনেক সময় অপশনের মধ্যে অনেকে কাজ করা থাকতে পারে, ঠিক আছে। তুমি সহজে এটা করতে পারো। এটা যেহেতু শূন্য দিয়ে আছে, বলবে যে 5 এর কিউব মানে 125, 3টে শূন্য, মাইনাস আছে, মাইনাসের কিউব করলে মাইনাসই হয়। মাইনাসের কিউব মানে কি, ধরো মাইনাসের কিউব করছি, তাহলে মাইনাস মাইনাস আর মাইনাস, এই 3টে মাইনাসের গুণ, মাইনাসে মাইনাসে পাশে মাইনাসে মাইনাস, তাহলে মাইনাসই হবে। 3 এর কিউব মানে 27, 3টে শূন্য, আর 2 এর কিউব মানে 8, 3টে শূন্য। তাহলে 125 এর পর 3টে শূন্য, বিয়োগ হচ্ছে 27 আর 8 এ 35, 35 এর পর 3টে শূন্য, 0 0 0 0, 90,000 আছে। a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান 3abc হয়। কখন হয়, যখন a প্লাস বি প্লাস সি সমান 0, সমান 0। এটা সমান 0 এত হবে যখন এটা সমান এত, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান 3abc হয় যখন এটা সমান এত হয়। তাহলে এখানে আমি এটাকে যদি a ধরি, 50টাকে a, -30টাকে b আর -20টাকে c ধরি, তাহলে a প্লাস বি প্লাস সি এর ভ্যালুটা কত? দেখো এটা কি হয়ে গেল, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব হয়ে গেল না। এখানে a প্লাস বি প্লাস সি সমান কত, a প্লাস বি প্লাস সি সমান, মানটা বসাও, a এর ভ্যালু 20, b এর ভ্যালু -30 আর c এর ভ্যালু -30। তাহলে 50 প্লাসে মাইনাসে -30 প্লাসে মাইনাসে -20, তাহলে 50 - 50 মানে 0। যখনই তোমার এটা হয়ে গেল তখন তুমি এটা 3abc লিখতে পারো। এটা সমান কি লিখতে পারো, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান 3abc। তাহলে 3abc মানে কি,
যখন এইটা হবে তখন আমি কি লিখতে পারি? a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব সমান কি লিখতে পারি? 3abc। তো 3abc মানে এখানে এর ভ্যালুটা 3 ইনটু a এর ভ্যালু কত? 50, b এর ভ্যালু -30 আর c এর ভ্যালু -20। এই তিনটে গুণ করলেই হবে। দেখো মাইনাসে মাইনাসে কি প্লাস, তাহলে প্লাস হলো একটা শূন্য, দুটো শূন্য, তিনটে শূন্য। তিনটে শূন্য তো আগে দাও। আচ্ছা 3 দুগুণে 6, 5 6 30, 30 কে 3 দিয়ে 90 হয়ে গেল আনসার। আর যাবে ফর্মুলা শিখবো তখন আমরা এটা ভালো করে শিখবো যে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব সমান 3abc হবে যখন a প্লাস b প্লাস c সমান 0 হবে, বা উল্টোটাও লিখতে পারো, যখন a প্লাস b প্লাস c সমান 0 হবে তখন a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব সমান 3abc হবে। এই টাইপের কোশ্চেন যখন করব, এখানে দেখো দশমিকটা কটার আগে হচ্ছে আর দশমিকটা এখানে কবার আছে। তাহলে প্রথমে যদি কেউ দেখে যে এখানে দশমিক একটার আগে আছে, এটা চারটের আগে আছে, তাহলে কিন্তু অঙ্কটা তার এখানে করা অসম্ভব হয়ে যাবে। কিন্তু অঙ্কটা কি করা যাবে না, ওটা কেন আমি দেখব, আমি দশমিক তুলে দেব। দশমিক তো আমি বাই আছে, তুলে দিই। তাহলে এটার জন্য 4 ঘর উঠলো, একের পর 4টে শূন্য, আর এটার জন্য 1 ঘর। তাহলে এবার তো আমার করা যাবে। তার জন্য অঙ্ক প্রথমে দেখে ঘাবড়ানোর কিছু নেই। তাহলে দেখো এত দশমিক নেই, 729 এর ঘনমূল 9, 1000 এর ঘনমূল 10। আর এটা কুইকার নিয়মে করো। ঘনমূল তো 6, কার ঘনমূল 6 হয়, কার কিউব করলে 6 হয় 6। আর 4 এর থেকে ছোট পূর্ণ ঘন সংখ্যা 1, 1 এর ঘনমূল কত? 1। তাহলে আমার কত দাঁড়ালো? 5 দুগুণে 10, 8 দুগুণে 16। তাহলে 5 9 45/8, 5 8 40, 0, 6 8 48, 2 0, 8 দুগুণে 16, 5 8 40। তাহলে 5.625 এটা आंसर হলো। আমরা কুইকারটা ইউজ করি। 7 হলে লাস্টে কি হয়? 3। আর 2 এর থেকে আগে ছোট কত হয়? 2 এর থেকে ছোট 1। এবার কিন্তু তুমি এটা করতে যেও না, কারণ এটা যোগ হয়ে আছে। যোগ যতক্ষণ না করতে পারবে ততক্ষণ কিন্তু आंसर বের হবে না। তাহলে এটা হলো কত? 333। আর সেটা কি ঘনমূল চিহ্ন থাকে? হ্যাঁ অবভিয়াসলি আছে ঘনমূল। প্লাস এটার সঙ্গে 13, এটা কত হলো? 13। এটা 1 আর এটা 3, 13। 3 আর 1 7 আর 3 10, 8 আর 1 9, 1000। এটা কিউব। তাহলে 333 আর 1000 এর ঘনমূল 10, তাহলে 343। 343 এর ঘনমূল কত? অবভিয়াসলি 7। তাহলে आंसर কত হলো? 7। आंसर হলো 7। তোমাদের যে সহজ নিয়মটা শিখিয়েছিলাম এইটুকু দেখো, প্লাস চিহ্ন পর্যন্ত দেখবে, এইটুকু দেখো। তাহলে কি হবে? চিহ্ন আছে, কিউব রুট আছে, আর একটা কি চিহ্ন আছে না, তো প্লাস চিহ্ন আছে। এই দুটো যদি আছে তাহলে কি হবে? পরবর্তী পূর্ণ ঘন সংখ্যা, পরবর্তী পূর্ণ ঘন সংখ্যা তার ঘনমূল। তাহলে পরবর্তী পূর্ণ ঘন সংখ্যা তুমি বুঝতেই পারছো, 333 এর পর 343, আর 343 এর ঘনমূল কত? 7। এটা आंसर। ঠিক আছে।